নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এমন এক ফেরার আসামির কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যার লাশটা পাওয়া গিয়েছিল কিন্তু পরিচয় লুকোতে তার মুখটা বিশ্রীভাবে থেতলে দেওয়া হয়। 2012 সালের অগস্ট মাসে পাঞ্জাবের আটারির একটি ক্ষেতে একটি লাশ পাওয়া যায়, যার মুখ বিশ্রীভাবে থেতলে দেওয়া হয়েছিল। লাশের কাছ থেকে তেমন কিছু পাওয়া না গেলেও একটি ভোটার কার্ড পাওয়া যায়, যাতে বলবন্ত সিং এর নাম লেখা ছিল আর তার বাবার নাম জগজিৎ সিং। কার্ডের পিছনে একটি মোবাইল নাম্বারও লেখা ছিল। পুলিশ সেই নাম্বারে ফোন করলে পরে জানতে পারে এই মোবাইল নাম্বারটি বলবন্ত সিং এর নিজের, আর সে ফোনটি বাড়িতেই ফেলে এসেছিল। জগজিৎ সিং তার স্ত্রী হরবিন্দর কাউর এবং বলবন্তের স্ত্রী পূর্ণিমাকে সঙ্গে নিয়ে মর্গে পৌঁছয়। তারা লাশটিকে বলবন্তের বলে শনাক্ত করে। বলবন্তের মা বাবা পুলিশকে জানায় যে একদিন আগে 18 আগস্ট সে একটা কাজে বাড়ি থেকে বের হয়, কিন্তু সেদিন সে ফোনটা বাড়িতেই ফেলে রেখে যায়। এমনকি সে নিজের স্ত্রীকেও জানায়নি সে কোথায় যাচ্ছে, শুধু এটুকু বলে যায় যে পরের দিন ফিরে আসবে। বলবন্তের বাড়ির লোকেরা আরও জানায় যে সে একজন ট্রাক ড্রাইভার ছিল আর তার কাছে কোনো স্থায়ী কাজ ছিল না। পুলিশ এটা ভেবে অবাক হয়ে যায় যে বলবন্তের ব্যাপারে এমন কিছুই জানা যাচ্ছিল না যা থেকে খুনের সঠিক কারণ বুঝতে পারা যাবে। তখন বলবন্তের ভাই মঞ্জিত পুলিশকে জানায় যে বলবন্ত 6 বছর আগে পরমিন্দর সিং এর থেকে ট্রাক চালানো শিখেছিল। পুলিশ এই আশা নিয়ে পরমিন্দরের সঙ্গে দেখা করতে যায় যে হয়তো উনি এই কেসটিতে আলোর দিশা দেখাতে পারবেন। পুলিশ একটা কথা ভাবতে বাধ্য হয় যে খুনি ঠিক কি কারণে ভোটার কার্ডের পিছনে বলবন্তের নাম্বার লিখে লাশের কাছে ফেলে রেখে যাবে। এমনটা যদি লাশটাকে শনাক্ত করার জন্য হয়ে থাকে, তাহলে লাশের মুখ বিশ্রীভাবে থেতলে দেওয়া কেন হলো? পরমিন্দর সিং একজন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, আর উনি পুলিশকে জানান যে বলবন্ত একজন ক্লিনার ছিল যাকে উনি ট্রাক চালানো শিখিয়েছিলেন। কিন্তু বলবন্ত টাকা আয় করা শুরু করতেই সে নেশার চক্করে পড়ে যায় আর সে মদ খেতে শুরু করে। পরমিন্দর তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে শোনেনি। পরমিন্দর তার বাড়ির লোকেদেরকেও জানান, কিন্তু তারাও তাকে শোধরাতে পারেনি। হঠাৎই পরমিন্দরের একটা ট্রাক চোরাই মাল সহ পুলিশের হাতে ধরা পড়ে, যার ড্রাইভার ছিল বলবন্ত। পরমিন্দর তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেন। কিছুদিন পর পরমিন্দর সিং জানতে পারেন যে বলবন্ত চুরি আর ডাকাতি করতে শুরু করেছে। তার নামে থানায় প্রচুর অভিযোগ দায়ের হতে শুরু করে। পুলিশ অবাক হয়ে যায়। তাদের ধারণা হয় বলবন্ত হয়তো কোনো গ্যাং ওয়ারের শিকার হয়েছে। তারা আরো তথ্য সংগ্রহের জন্য লোপোকে পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে বলবন্ত একজন ফেরার আসামি। 2010 সালে তাকে জেলে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তদন্তকারীরা অবাক হয়ে যায়। বলবন্তের বাড়ির লোকেরা তার পুলিশ রেকর্ডের কথা পুলিশকে কেন জানায়নি? পুলিশ তদন্ত করে জানতে পারে বলবন্তকে ডাকাতিতে সাহায্য করা 3 জনের নাম, যাদের নাম হলো লল্লন ভগত, গুরপাল সিং আর কীর্তি সিং। বলবন্তের বাড়ির লোকেদের না জানিয়েই পুলিশ এই 3 জনকে খুঁজতে শুরু করে, কিন্তু ওই 3 জনই নিখোঁজ। তখনই পুলিশের হাতে এই কেসের একটা সূত্র আসে। 18 আগস্ট সন্ধ্যাবেলা লল্লন ঝন্ডিয়ালায় নিজের বন্ধু অজয়ের থেকে একটা ট্যাক্সি ধার করেছিল। পুলিশের সন্দেহ হয় যে লল্লন এই কেসের সঙ্গে যুক্ত, আর তারা ঝন্ডিয়ালা পুলিশের সঙ্গে অজয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কেস আরো জটিল হয়ে ওঠে। তখন ঝন্ডিয়ালা পুলিশ তাদেরকে জানায় অজয়ের বাবা শ্যামলাল কুমার 19 আগস্ট তার নিরুদ্দেশ সবার রিপোর্ট দায়ের করেছেন, অর্থাৎ সেই দিন যেদিন পুলিশ লাশটা পেয়েছিল। পুলিশ অজয়ের বাড়ির লোককে ঘুরিন্দার মর্গে ডেকে পাঠায়, যেখানে শ্যামলাল আর অজয়ের স্ত্রী কুলবীর লাশটাকে দেখে কাঁদতে শুরু করে আর লাশটাকে অজয়ের লাশ বলে দাবি করে। পুলিশ বলবন্তের বাড়ির লোকের সঙ্গে দেখা করলে পরে তারা দাবি করে যে ওই লাশটা বলবন্তেরই। পুলিশ বলবন্তের একটি পুরনো জুতো চায়, যেটা তার স্ত্রী পূর্ণিমা পুলিশকে দেয়। বলবন্তের পুরনো জুতো সাইজের সঙ্গে লাশের পায়ে পাওয়া জুতোর সাইজের মাপ মেলে না, এমনকি লাশের পায়ের থেকেও জুতোগুলো বড় ছিল, অর্থাৎ লাশটা বলবন্তের হতে পারে না। আর তার পরিবার নিশ্চয়ই কোনো কথা গোপন করছে বলে পুলিশের অনুমান হয়। তখনই পুলিশ আরো জানতে পারে যে বলবন্তের যে নাম্বারটা ভোটার কার্ডের পিছনে লেখা ছিল সেটা আর তার বাবা জগজিৎ সিং এর কাছে নেই, আর গত 2 দিন ধরে তার লোকেশন ছিল সুলতানবিন্দ। ফোন রেকর্ড অনুযায়ী বলবন্তের নাম্বারের সঙ্গে তার বাবার নাম্বারের সমানে কথা চলেছে। পুলিশ তখন জিজ্ঞাসাবাদের জন্য জগজিৎ সিংকে ডেকে পাঠায়। এবার তারপর কোথায় বলবন্ত সিং? আমি সত্যি কথা বলছি স্যার, বলবন্ত মারা গেছে। যদিও মরে গিয়েই থাকে তাহলে ভূতের সঙ্গে কথা হচ্ছিল। দেখুন জগজিৎ সিং, আপনি বয়স্ক বলে এতক্ষণ মান রেখেছি। হয় এবার আপনি সব সত্যি কথা বলে দিন, নাকি বার করাবো? স্যার আমার বোনের কাছে আছে বলবন্তের ফোন। কোথায় থাকে আপনার বোন? ও ও ও আপনার মৃত মা বোন সবাইকে বাঁচিয়ে তুলবো যদি আপনি সত্যি না বলেন। বলুন কোথায় বলবন্ত সিং? ওই শয়তানগুলো কি মনে করেছে যে আমাদের পুলিশদের বোকা বানিয়ে ছাড়বে, যে আমরা লাশটা আপনাদের দেব, সেই কারণে নিজের ফোন ব্যবহার করছিল? এটা আমি জানি না স্যার, ও কোথায় আছে। শুধু এটুকুই বলেছিল সব চাপা পড়ে গেলে ও আবার ফিরে আসবে। মামলা তো তখনই ঠান্ডা হবে যখন ওকে পাবো জীবিত বা মৃত। সত্যিটা বলুন, কি জানে আপনার ছেলে? কোথায় ও? এবার আপনি সবকিছু তাড়াতাড়ি জানাবেন নাকি? ভগবানের দিব্যি স্যার, আমি সত্যিই কিচ্ছু জানি না।
17ই অগস্ট বলবন্ত হঠাৎ বাড়িতে আসে। এখন আবার কে এলো? শান্তিতে ঘুমোতেও দেয় না। তুমি বলবন্ত? বলবন্ত, 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 পুলিশ তোর পিছনে লেগে আছে। ওরা কিন্তু বাড়ি বয়ে এসে বলে গেছে যে তুই বাড়ি ফিরলে যেন ওদের খবর দি। তুই কেন এলি বলবন্ত? মা, এখন প্রশ্ন করার সময় নয়। বলবন্ত, তুই শুধু নিজে ডুববি না, তুই আমাদের সবাইকে ডোবাবি। বাবা, আমি সব ছেড়ে দিতে চাই, নিজেকে বদলাতে চাই। এত তাড়াতাড়ি বুঝে গেলি? মঞ্জিত আমার ভাই, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটা তো ভাবতে পারি। তাহলে এক কাজ কর, থানায় যা, ওখানে গিয়ে সারেন্ডার কর, জেল খাট। ওখান থেকে বেরোনোর পর এই সমস্ত কথা বলিস। বাবা, আমার জীবন শেষ হয়ে যাবে। আমরা কি করে দিন কাটাচ্ছি সে খবর রাখো তুমি। পূর্ণিমা, সেই সবই তো বদলাতে চাইছি, তুমি কেন বুঝতে পারছো না? তোমাদের কিচ্ছু করতে হবে না, পুলিশ নিজে থেকেই আমার নম্বরে ফোন করবে। তোমাদের শুধু এইটুকু বলতে হবে যে আমি বাইরে যাবার সময় মোবাইলটা ঘরেই ফেলে গেছি। তারপর তোমাদের থানায় ডাকবে বডি শনাক্তকরণের জন্য। ব্যাস, তোমরা ওখানে গিয়ে শুধু বলবে বডিটা আমার। আর মা, একটু ওখানে জোরে জোরে কান্নার নাটক করো, আর তারপরে পুলিশ নিজেদের কাজ করে লাশ তোমাদের হাতে দিয়ে দেবে। আর লাশ এখানে আসলেই সৎকার করে দিও। বাবা, আমার উপর চলা সব কেস শেষ হয়ে যাবে, আর পুলিশ এটাই ধরে নেবে যে নিজেদের মধ্যে গ্যাং ওয়ারে আমাকে মেরে ফেলেছে। আর তারপর আমি ফেরত আসবো নতুন নাম আর নতুন কাজ নিয়ে। বাবা, এটাই শেষবার, তোমরা আমার একটু পাশে থাকো বাবা। আর আপনারা সবাই মিলে পুলিশকে বোকা বানাতে শুরু করলেন। একজন মৃত ব্যক্তি নিজের ভোটার কার্ডের উপর নিজের ফোন নাম্বার লিখে রেখে দিল, আর ব্যাপারটা পুলিশের হজম হবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, কিন্তু স্যার আমার ছেলে সত্যি বদলাতে চেয়েছে, নিজেকে শোধরাতে চেয়েছে। শুধরোতে চায় একটা লোকের প্রাণ নিয়ে। এতদিন আপনার ছেলে চোর ছিল, এখন খুনিও। আরো আপনাদের সবাইকে ফাঁসিয়ে পালিয়ে গেছে, আর ওর এই অপরাধে আপনারাও সবাই সমান দায়ী। তুমিও না একটু বেশি ভাবো। স্যার, সব নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না বলবন্ত কোথায় লুকিয়ে বসে আছে। খুঁজতে থাকো, যেভাবেই হোক ধরতে হবে। পাঞ্জাবের সব থানাকে অ্যালার্ট করো, প্রতিটা কোনায় কোনায় ওর নাম আর ছবি দিয়ে পোস্টার সাঁটিয়ে দাও। দেখি কতদিন বাঁচে। জানি না স্যার, ওর বন্ধুত্ব লল্লন ভগতের সাথে হলো কি করে? সাহেব, আমার স্বামী ট্যাক্সি চালাতো। ও খুব সহজ সরল মানুষ ছিল। ও তো হয়তো জানতোই না যে এই লল্লন ভগতটা কে আর ওর কি উদ্দেশ্য ছিল। আমাকে বলে গেছিল যে সকালের মধ্যে ফিরে আসবো। তুমি রাতে খাবার আগে চলে আসবে তো গো? না কুলবীর, সারা রাতের ভাড়া, সকালে তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, যতটা তাড়াতাড়ি পারো চলে এসো। প্যাসেঞ্জার ছাড়লে তারপরে তো আসবো, তুমি এত ভেবো না, চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। আমি তো এটাও জানতাম না যে ও কোথায় যাচ্ছিল। স্যার, লল্লন ভগত, গুরপাল সিং, কীর্তি সিং, এই তিনজনের ব্যাপারে সব থানাকে অ্যালার্ট করে দিয়েছি। এই তিনজনকে তাড়াতাড়ি ধরতেই হবে। বলবন্ত ফেরারি আসামি, যদি এর আগেই ওকে ধরার চেষ্টা করা হতো তাহলে এই লোকটার প্রাণ যেত না।
বলবন্ত সিংকে আরো জোর কদমে খোঁজা শুরু হয়, যাতে সে রাজ্যের সীমানা ছেড়ে বেরিয়ে যেতে না পারে আর তার অপরাধ যাতে সমানে চলতে না থাকে, তাই তাকে গ্রেফতার করাটা প্রয়োজনীয় ছিল। যদি এই তৎপরতা পুলিশ তখন দেখাতো যখন সে হেফাজত থেকে পালিয়েছিল, তাহলে হয়তো একটা জীবন বাঁচত। কিন্তু পুলিশ বলবন্তের কাছে পৌঁছানোর আগেই পুলিশের কাছে একটা খবর আসে, বলবন্তের আত্মহত্যার খবর। পিএসআই হরপ্রীত সিং, গডিন্ডা পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি সাব ইন্সপেক্টর ইদ্রিস শেখ বলছি, সুলতান উইন পুলিশ স্টেশন থেকে। বলুন শেখ বাবু। বলবন্ত সিং এর ব্যাপারে খবর পেয়েছি। বলবন্ত সিং এর ব্যাপারে কি খবর? কাল রাতে হয়েছে? হ্যাঁ স্যার, কাল মাঝরাতে একটা ফ্যাক্টরিতে ওই লাশটা পাওয়া যায়। এ তো পুরোপুরি জ্বলে গেছে। হ্যাঁ স্যার, এ নিজেই নিজেকে জ্বালিয়ে দিয়েছে। সুইসাইড কেস। সুইসাইড কেস কিনা সেটা বলা মুশকিল। এর আগেও কাউকে মেরে নিজের মৃত্যুর নাটক করেছে, মনে হচ্ছে আরো কেউ শিকার হলো। কিন্তু আমরা লাশের কাছে সুইসাইড নোট পেয়েছি। আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। ছোট অপরাধের জন্য সাজার মেয়াদ পুরো করলে আমি হয়তো নতুন জীবন শুরু করতে পারতাম, কিন্তু এর থেকে বাঁচতে আমি আমার মৃত্যুর নাটক করেছি আর খুনের মতো অপরাধও করে ফেলেছি। আর আমার সবচেয়ে বড় অপরাধ হলো আমি আমার পরিবারের লোককেও না চাইতে জড়িয়ে ফেলেছি। আমার খারাপ লাগছে যে আমার শাস্তির সাজা ওরা পাচ্ছে, আমার পরিবারের লোকেরা নিরপরাধ। ওদের বিরক্ত করবেন না, আমি নিজে এই সমস্ত কাজের জন্য দায়ী। আমি আমার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করছি। দয়া করে আমার পরিবারকে আর বিরক্ত করবেন না, এটাই আমার শেষ অনুরোধ। বলবন্ত সিং। লাশটা কোথায় পেলে তুমি? কালকে মাঝরাতে ফ্যাক্টরিতে, ওখানে সিকিউরিটি গার্ড আমাদের ইনফর্ম করেছে। সাহেব, এ তো মরে গেছে। এই সুইসাইড নোট একটাই প্রমাণ যে ও বলবন্ত সিং? না স্যার, ওই সিকিউরিটি গার্ড ওকে খুব ভালো করে চিনত। ও বলবন্তকে ওই ফ্যাক্টরিতে আসতে 1 ঘন্টা আগে দেখেছিল। স্যার, এ বলবন্ত সিং 1 ঘন্টা আগে এসেছিল। ফ্যাক্টরি তো সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায় না? হ্যাঁ স্যার, বলবন্ত ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর 9টার সময় এসেছিল এক বন্ধুর সঙ্গে। তো মানে হলো কোনো বন্ধুকে নিয়ে? হ্যাঁ স্যার। ওই বন্ধুর কোনো খোঁজ পেলে? না স্যার, ওই সিকিউরিটি গার্ড ওকে চেনে না। না স্যার, অন্য কেউ ছিল। কি খবর বলবন্দা? ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, ও একটা ফেরারি আসামি ছিল, এই কথাটা জানতিস না তুই? না স্যার। তাহলে তুই বলবন্তকে চিনলি কি করে? ও এখানে কি করতে এসেছিল? স্যার, বলবন্ত প্রায় ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরেই আসতো। কি জন্যে? স্যার, ও ফ্যাক্টরির পিছনে বসে মদ খেত। আর তুইও ঢুকতে দিতিস ওকে? ভুল হয়ে গেছে স্যার। পয়সা দিত ওকে, না তো মদ, তাই না? বলবন্তের সঙ্গে অন্য লোকটা কে ছিল বল? জানি না স্যার, আমার মনে হয়েছিল বলবন্তের কোনো বন্ধু। ওরা প্রায় আধ ঘন্টা ছিল এখানে, তারপর হঠাৎই আমি ওই আগুন দেখলাম। আর অন্য লোকটা কোথায় গায়েব হয়ে গেল? সেটা তো জানি না স্যার।
স্যার ইনফ্যাক্ট আমরা তো এক্ষুনি জানতে পারলাম যে আমাদের যে সিকিউরিটি ম্যান আছে তিরাক, ও এই আফিমার চরসখোরদেরকে ফ্যাক্টরির ভেতরে আসতে দিত। আর শুধু তাই নয়, এদের সাথে ওর লেনদেনও ছিল। কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না কি করে একটা সিকিউরিটি এজেন্সির লোক এই ধরনের কাজও করতে পারে। তিরাত ওই অন্য লোকটাকে এখান থেকে যেতে দেখেনি। না স্যার। মানে লোকটা যদি পালিয়ে থাকে তাহলে ওই যে ওখান দিয়ে পালিয়েছে। তাই হতে পারে স্যার। ওখানে সিকিউরিটি নেই নাকি? এখন তো নেই, কিন্তু আমরা প্ল্যান অবশ্যই করছি আমাদের ফ্যাক্টরিতে সিকিউরিটি বাড়ানোর জন্য। আমার সন্দেহ হচ্ছে তিরাত মিথ্যে বলছে। এবার বল, বলবন্ত তোকে কত টাকা দিয়েছিল এসব বলবার জন্য? স্যার আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি যা বলেছি সত্যি বলেছি স্যার। আমি যখনই আগুন দেখলাম আমি তারপরেই পুলিশকে ডাকলাম। বলবন্ত তুই সঙ্গে নিয়ে আসা লোকটাকে পুড়িয়ে মেরেছে, আত্মহত্যা চিঠি লিখে রেখে চলে গেল, আর তুই ওকে যেতেও দিলি। স্যার এরকম কিচ্ছু হয়নি স্যার, আমি বউ ছেলে দিব্যি করে বলছি স্যার। বলবন্ত এই খেলাটা আগেও খেলেছিল, আর যথেষ্ট সম্ভাবনা ছিল তার এই খেলাটা আবারও খেলার। নিজের নাম ক্রিমিনাল কেস থেকে মোছার চেষ্টায় বলবন্ত হয়তো আরও কোনো নির্দোষের জীবন নিয়েছিল, অথবা হয়তো কৃতকর্মের অনুশোচনায় সত্যি আত্মহত্যা করেছিল। হ্যাঁ স্যার, এই হ্যান্ডরাইটিং বলবন্ত সিং এরই। প্রথমবার লাশের পাশে নিজের ভোটার কার্ডে নম্বর লিখে রেখে গেছিল। হতে পারে এইবারে ওই লাশের পাশে চিঠি রেখে গেছে। আমাদের সারা জীবনটাকে অতিষ্ঠ করেছে যে ছেলেটা, সে নাকি নিজেকে শোধরাবে, খুন পর্যন্ত করলো। সাইজ তো একই আছে স্যার। স্যার লাশটা সত্যিকারের বলবন্তেরই নয় তো? স্যার আমি 444567876 নাম্বারটা ট্র্যাক করেছি। স্যার বলবন্তের নাম্বার 444567876, যেটা ওর ভোটার আইডি কার্ডে পাওয়া যায়, সেটার লোকেশন সুলতান বিন দেখাচ্ছে। আর এই নাম্বার থেকে ওর বাবা জগজিতের নাম্বারে বারবার ফোন এসেছে। তুমি ওই চপ্পলটা লাশের পায়ে পেয়েছিলে? হ্যাঁ স্যার, পায়ে ছিল, পুরো পুড়ে গেছিল। বলবন্তের সঙ্গে ওর বাবার কন্ট্যাক্ট ছিল, ও পুরো তদন্তের ব্যাপারটাই জানতো। যখন আমরা ওর বাড়ির লোককে গ্রেপ্তার করি তখনই কেউ ওকে খবর দেয় যে আমরা বুঝে গেছি অতি চতুর অপরাধী। তারপর সব প্ল্যান করেছে, নিজের চপ্পল রেখে গেছে, কারণ ও খুব ভালো করে জানতো যে ক্রস চেক হবে। হতেই পারে স্যার, কিন্তু এটা ভুলে গেছে যে চপ্পলটা বদলাতে পারে, কিন্তু মৃত ব্যক্তির পা নয়। স্যার চটিটা পায়ের থেকে বড়। স্যার আমি এই ব্যাপারটা একদমই খেয়াল করিনি। আমি বুঝতে পারছি, তুমি ওর কারবারটা জানোই না তো। স্যার জুতোটাও পায়ের থেকে বড়। এখন আমার পুরো বিশ্বাস যে এটা বলবন্তের লাশ নয়। ও আরো একবার আমাদের বোকা বানিয়ে ছাড়লো। ও এখনো বেঁচে আছে, আর এই বেচারা ওর জালে ফেঁসে গিয়ে নিজের প্রাণ দিল। ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বলবন্ত নিজের মৃত্যুকে প্রমাণ করতে আরও একটা খুন করেছে, আর তাই বলবন্তকে গ্রেফতার করা খুবই জরুরি হয়ে পড়েছিল। একজন ফেরার আসামি পুলিশ ফাইল থেকে নিজের নাম মোছার চেষ্টায় দুজনকে খুন করে ফেলেছে। সে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল।
সাহেব বলবন্তের খোঁজ তো পাইনি, তবে কীর্তি সিং এর খোঁজ আপনি পেয়ে যাবেন। আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। গুরপাল অমৃতসরের একটা লজে লুকিয়ে আছে, নামক মন্ডিতে। চল, আরে স্যার চল চল। বল বল কোথায় বলবন্ত সিং? আমি জানি না স্যার, আমি কিছু জানি না। আমি কিছু জানি না স্যার, লালন সব কিছু জানে। বিশ্বাস করুন আমি কিছু জানি না স্যার, লালন সব কিছু জানে। তো বল লালন কোথায়? ও ভাতিনটাতে। গুলি চালাবেন না সাহেব, গুলি চালাবেন না সাহেব, আমি কিচ্ছু করিনি। বলবন্ত সিং কোথায়? আমি জানি না সাহেব। দেখ লালন, কেউ এখনো পর্যন্ত জানে না যে তোকে গ্রেফতার করা হয়েছে। যদি তুই সত্যিটা না বলিস তাহলে তোকে এখানেই আমি শেষ করে দেবো। গত এক সপ্তাহ ধরে কোনো কথা হয়নি সাহেব। গত সপ্তাহে যখন ফোনে কথা হয়েছিল তখন ও সুলতান উইন্ডেই ছিল, ওখানেই কোথাও একটা। কিন্তু সুলতান উইন্ডে কোথায় আছে সেটা আমি জানি না। আমার পুরো বিশ্বাস যে প্রথম খুনে তুইও যুক্ত ছিলি। কারণ কি বল, আর বল যে দ্বিতীয় খুনটা কাকে করেছে? জানি না সাহেব। প্রথম খুনের পর আমি আর বলবন্ত নিজেদের রাস্তা আলাদা আলাদা করে নিয়েছিলাম। বলবন্ত আমাকে বলেছিল ও সুলতান উইন্ডে যাচ্ছে, আর লাশকে যতদিন না লুকোচ্ছে ও ওখানেই থাকবে। অজয়কে তুই ফাঁসিয়েছিলি? হ্যাঁ, কিন্তু বলবন্ত আমাকে বলেছিল। আরে এখন আর কিচ্ছু করা যাবে না বলবন্ত, তুই পুরো ফেঁসে গেছিস ভাই। জেল থেকে পালানোর কেস আর বাকি সব পুরনো কেস। এত সহজে পুলিশ তোকে ছাড়বে না, আর যদি ধরা পড়িস না তাহলে ধরে না 8-10 বছরের জেল হয়েই গেল। ও আর কতদিন আর এরকম লুকিয়ে পালিয়ে বাঁচবো? ভাই একটা কাজ করি, চল কেসের ফাইলই সব উড়িয়ে নিয়ে আসি। এ পাগল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ভাই কিছু তো একটা করতেই হবে, যে করেই হোক এই পুলিশদের পিছু ছাড়াতেই হবে। খোল না এটা। দেখ ভাই, একটা কাজ হতে পারে, তুই মরে যা আর আমরা তোর লাশটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যাব, আর ওখানে গিয়ে বলে দেবো যে তুই মরে গেছিস। তারপর আর কি, সব কেস বন্ধ। কে তোর লাশ নিয়ে ইনকোয়ারি করবে বলতো? তোকে সাদা চাদর দিয়েও ঢেকে দেবো। কি বলিস? আরে এই গাধা নেশার ঘরে দারুণ কথা বলে দিয়েছে। তুই পাগল হয়ে গেছিস বলবন্ত? তুই একটা জোকারের কথা শুনছিস? আরে তুই বুঝতে পারলি না রে ভাই, অন্য কারোর মৃত্যুকে যদি পুলিশ আমার মৃত্যু ভাবে তাহলে। পাগল হয়ে গেছিস নাকি বলবন্ত? তুই কি উল্টো পাল্টা বলছিস তুই? দেখ আমার কথা ভালো করে মন দিয়ে শোন, আমাদের বন্ধুত্ব শুধু চুরি চামারি পর্যন্ত ঠিক আছে। আর ভাই তোর তো দেখছি মাথাই খারাপ হয়ে গেছে। তুই চুপ কর, চুপ কর ভাই। তোর নজরে এমন কেউ আছে যে আমার মতো লম্বা চওড়া, আমার মতো চেহারা? আর তোর মাথা ঠিক আছে তো? তুই কি বলছিস? আরে ভাই অনেক হয়ে গেছে, এই পুলিশদের থেকে এখন পেছন ছাড়াতেই হবে। হ্যাঁ, অজয়ের সাথে আমার অল্প পরিচয় ছিল, একবার ওর থেকে ট্যাক্সি ভাড়া নিয়েছিলাম। কতদিনের জন্য চাই? কাল সকালেই ফিরিয়ে দেবো। আরে ভাই অজয়, কতক্ষণ ধরে ড্রাইভ করছিস? চ সামনে দাঁড় করা, এবার একটু খাওয়া দাওয়া হোক।
ব্যাস 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 ভাই ব্যাস, সারা রাত গাড়ি চালাতে পারবো না ভাই, যথেষ্ট। আরে কোনো ব্যাপার না ভাই, নেশা হয়ে গেলে হয়ে যেতে দে, এখানেই শুয়ে পড়বো কোথাও একটা। চল তাহলে এই খুশিতে আর একটুখানি খেয়েই নে। বসো ভাই। চল 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 চল। আরে দাঁড়া, কি হলো কি হলো ভাই, কি হলো ভাই? আরে চুপ করে, কি করছো? আরে দাঁড়া না। পেন্দে 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 পেন্দে, তাড়াতাড়ি কর। যে লোকটাকে ফ্যাক্টরিতে বলবন্ত জ্বালিয়েছে ওকে ছিল? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। ওই ঘন্টার পর বলবন্তের সঙ্গে আমার কথাই হয়নি। আর এই ফ্যাক্টরির কি ব্যাপার আমি কিচ্ছু জানি না। সুলতান উইন পুলিশ স্টেশনের সমস্ত এলাকার রাস্তা বন্ধের জন্য জানাও, বাইরে যাওয়ার সমস্ত রাস্তায় চেকপোস্ট বসাতে বলো, ওই এলাকার সব গুন্ডা বদমাইশকে ধরো, যেভাবেই হোক শয়তান বলবন্তকে চাই। স্যার। শেষবার কবে ফোন করেছিল? আমি জানি না স্যার। কে কে দেখা করতে আসতো ওর সাথে? কিচ্ছু জানি না। মিথ্যে, সব সত্যি কথা বলবি। কিচ্ছু জানি না স্যার। শেষ ফোন কবে এসেছিল? স্যার আমি কিচ্ছু জানি না। স্যার বলবন্ত ওর কোনো রিলেটিভের বাড়িতে যায়নি, আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি। লুকোতে দাও সালাকে, ওর ডেরা থেকে ঠিক খুঁজে বার করবো ওকে। সাহেব আমি কিছু না হলেও 15 মিনিট আগে ওকে সুলতানমেন্ট বাস স্ট্যান্ডে দেখেছি। আমি একজন লোক ওর পেছনে লাগিয়ে রেখেছি। আপনি একটু তাড়াতাড়ি আসুন, ও পালিয়ে না যায়। হ্যাঁ ঠিক আছে স্যার, ও ভেতরেই আছে। মুভ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও দাদা কি হলো? আরে বিলটা দিয়ে দাও, তারপর নয় চুপ করবো। ও স্যার, এই দাদা টেবিলের নিচে লুকোচ্ছে।
বেঁচে পালাবি ভেবেছিস না? এমনিতেই তো আগে দুবার মরেছিস, এখন তোকে সত্যি সত্যি মারলে আমার কোনো আফসোস হবে না। চল বল, কারখানার মধ্যে কাকে জ্বালিয়েছিলিস নিজের লাশ বানানোর জন্য? আরে শোন না ভাই, কাউকে পাঠা একবার। এক প্লেট সিঙ্গাড়া আর একটা বড় লস্যি, একটু তাড়াতাড়ি দিস। ঠিক আছে। একটা হোটেলে দেখেছিলাম মুখে। ভাই তুমি কি কাজ করো? কেন, আপনার কি দরকার ভাই? আরে না না, এমনি জিজ্ঞেস করলাম, আশেপাশে কাজ করো? হ্যাঁ, আসলে যে কোনো কাজ পেলেই আমি করব, আমার খুব টাকার দরকার। আচ্ছা, কি ধরনের কাজ? কাজ মানে ছোটখাটো কোনো দিনমজুরের কাজ পেলেই করব। কি নাম বললে তোমার? আমি রাজেশ। আমি এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করি, ওদের কিছু কারিগর দরকার। ৬,০০০ টাকা মাইনে দেবে মাসে। বলো তো আমি কথা বলতে পারি? দাদা ৬,০০০? মানে হ্যাঁ, অবশ্যই আমি করব, যদি আপনি সাহায্য করেন তো। আরে আমি আর কি করতে পারি, যা করার তো উনি করেন। দাদা অনেক উপকার হবে যদি আপনি আমাকে কাজটা পাইয়ে দেন। ব্যাস, তারপর বন্ধুত্ব হয়ে যায় আমাদের। দাদা অনেকদিন হয়ে গেল শুধু রাত্রিবেলায় কারখানাটা দেখাচ্ছেন, মানে বলছি যদি কোনো কাজ টাজ পেতাম তাহলে দিনেও এটাকে দেখতে পেতাম। কাজ করো, কাল সকালে চলে এসো, সুপারভাইজারও ডাকছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, কালকে আমি সকালেই আসবো তাহলে। কি খবর বলবন্দা? ব্যাস একদম বিন্দাস। তোর কি খবর? হ্যাঁ, সত্যি বলতে আপনি লোক হিসেবে খুব দারুণ। দাদা আপনি হয়তো জানেন না, আপনি আমাকে কাজ পাইয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করেছেন, আর কাজটা পাইয়ে দেওয়ার জন্য না অনেক ধন্যবাদ দাদা। আরে ভাই কেমন সাহায্য, এইসব কপালের ব্যাপার হয় ভাই, বুঝেছো? এখন ফ্যাক্টরিতেও কাজ অনেক বেড়ে গেছে, লোক পাওয়া যাচ্ছে না। কপাল ভালো, তোকে পেয়ে গেলাম। তোর কাজের দরকার ছিল আর ফ্যাক্টরির লোকের দরকার ছিল। আপনি একদমই ঠিক বলেছেন, একদম ঠিক। কোথায় বাড়ি ওর? বাড়ির লোক কোথায়? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোথায় বাড়ি ওর? বাড়ির লোক কোথায়? জানি না স্যার, ওইসব জিজ্ঞেস করিনি। মনে হচ্ছে যেন তোকে এখানেই পুঁতে দিই।
অল পুলিশ অ্যালার্ট, অল পুলিশ অ্যালার্ট। বলবন্ত সিং এইমাত্র কোর্ট থেকে পালিয়েছে। এই কাপড় সরাও, আমি বলছি কাপড়টা সরাও। এই 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 ধরো ওকে, ধরো ধরো ওকে। এই ধরো ধরো ধর 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 এই ধর ধর ধর। 2010 সালে পুলিশ হেফাজত থেকে পালানো বলবন্ত দুজন নিরাপরাধ ব্যক্তিকে খুন করে আর তাদের লাশগুলোকে নিজের লাশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে, যাতে তার বিরুদ্ধে চলা সব কেস ডিসমিস করে দেওয়া হয়। বলবন্ত সিং আবারও পালানোর চেষ্টা করে 2013 সালের জানুয়ারি মাসে, কিন্তু এবার সে ধরা পড়ে যায় আর সে এখন পুলিশ হেফাজতে। বলবন্ত সিং আর তার গোটা পরিবারের বিরুদ্ধে আইপিসির ধারা 302 অনুযায়ী খুন, 211 অনুযায়ী কারো ক্ষতি করার উদ্দেশ্যে করা মিথ্যে অভিযোগ, 194 অর্থাৎ অপরাধ লুকানোর উদ্দেশ্যে দেওয়া মিথ্যা বয়ান আর বেআইনি ষড়যন্ত্র করার অপরাধে ধারা 120B আনা হয়েছে। সব অভিযুক্তই এখন বিচার বিভাগীয় হেফাজতে। বলবন্ত সিং এর বিরুদ্ধে সমস্ত কেসের শুনানি এখন চলছে, যেখানে তার বিরুদ্ধে ডাকাতি আর চুরির অভিযোগ দায়ের রয়েছে। লোপোকে পুলিশ স্টেশন, ঘোরিন্দা আর সুলতান বিন পুলিশ স্টেশন, যেখানে তার বিরুদ্ধে খুনের কেস দায়ের হয়েছিল, আর সেই সঙ্গে বিয়াজ পুলিশ স্টেশন, যেখানকার পুলিশ হেফাজত থেকে সে পালিয়েছিল, এরা সবাই তার বিরুদ্ধে কোর্টে কেস দাখিল করেছে। একজন ফেরার আসামি যে দুজন নির্দোষ ব্যক্তিকে খুন করল। একদিকে দিনের পর দিন চলা কোর্টের শুনানি, যার ফলে বহু বছর ধরে কেস চলতেই থাকে, আর অনেক সময় অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে আরও কিছু অপরাধ সংগঠিত করে। আর অন্যদিকে অভিযুক্তদের পুলিশ হেফাজত থেকে পালানোর বিষয়, কোনো জেল আধিকারিক বা কোনো কনস্টেবল যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপর নজরদারির জন্য, তাকে সাসপেন্ড করাটা কি আদৌ যথেষ্ট? ইনভেস্টিগেশন টিমগুলোর মধ্যে বোঝাপড়ার অভাব একটা বিষয় থেকেই স্পষ্ট। যখন একটা ইনভেস্টিগেশন টিম বলবন্তের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছুই জানে না, এমনটা কি সম্ভব নয় যাতে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে যেখানে সাজাপ্রাপ্ত আসামি, আন্ডার ট্রায়াল, সমানে অপরাধ করা ব্যক্তি, জামিনে মুক্ত অপরাধী, পেন্ডিং কেস আর বহুদিন ধরে চলা সমস্ত কেসগুলোর ডিটেলস থাকবে? শুধু সেন্ট্রাল ডেটাবেসই না যেখানে অপরাধের সংখ্যা আর রেকর্ড থাকবে, বরং একটা এমন ডেটাবেস যার সমস্ত ডিটেলস ঠিকমতো আইনি প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হবে আর সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে আর সেটাকে রেগুলার আপডেট করা হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে উন্নত এক আইনি ব্যবস্থাকে গড়ে তোলা এত কঠিন কেন? ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য এমন আইনি ব্যবস্থা কি প্রয়োজন নয়? আমরা ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করতে পারি। মানছি যে ব্যাংকের ট্রানজ্যাকশনে টাকার লেনদেন হয়ে থাকে আর ব্যাংকগুলো নিজেদের ওয়ার্কিং সিস্টেম সবসময় আপগ্রেড করতে থাকে, কিন্তু এই একই ভাবনা, একই নিষ্ঠা, একই অনুশাসন আমাদের আইনি ব্যবস্থাকে আরো মজবুত করতে কি প্রয়োজন নয়? নাকি এর পিছনের আসল কারণ আমাদের সিস্টেমের অপদার্থতা আর গা ছাড়া মনোভাব, যেখানে পরিবর্তন আনার কথা না তো কেউ ভাবে কখনো আর না কেউ এটাকে পরিবর্তন করতে চায়? কিন্তু এখন পরিবর্তন আনা জরুরি, যাতে বলবন্তের মতো অপরাধী আর কোনো প্রাণ নিতে না পারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আমাদের সবাইকে, সেটা সিস্টেমের ভিতরের লোক হোক বা বাইরের, এই অপদার্থতা আর গা ছাড়া মনোভাবটাকে ত্যাগ করতে হবে। জয় হিন্দ।